হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএমএস ডিজিটাল এডুকেশন। আমি ফারিন, তোমাদের হিস্ট্রি ট্রেনার। তো আজকে আমরা একটু আলোচনা করে নেব এসএলএসটির হিস্ট্রির 9, 10 এবং 11, 12-এর সিলেবাসটা সম্পর্কে। কি কি আমাদের কিন্তু এখানে পড়তে হবে বা কিভাবে পড়তে হবে সেটা কিন্তু আমরা আজকে একটু আলোচনা করে নেব। তো প্রথমে আমরা দেখে নেব 9, 10-এর সিলেবাসটা। তো 9, 10-এর সিলেবাসের ক্ষেত্রে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীন ভারতের ইতিহাস, সেখানে কি রয়েছে? সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য, সিন্ধু সভ্যতার পতন, বৈদিক সভ্যতা, ষোড়শ মহাজনপদ, বৌদ্ধ ও জৈন ধর্ম, মৌর্য সাম্রাজ্যের উত্থান ও পতন, অশোকের ধর্ম, সাম্রাজ্যবাদী গুপ্ত, পাল এবং বাংলার সেন বংশ। তো এটা হচ্ছে আমাদের প্রাচীন ভারতের ইতিহাস। এটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের সিলেবাস। তো এখানে সিন্ধু সভ্যতার যে বৈশিষ্ট্য, সেখান থেকে আমাদের কি কি জানতে হবে না, সিন্ধুর নগর পরিকল্পনা কেমন ছিল, তাদের সামাজিক জীবন কেমন ছিল, তাদের অর্থনৈতিক জীবন কেমন ছিল, ঠিক আছে? তো এইগুলো কিন্তু আমাদের সিন্ধু সভ্যতার ক্ষেত্রে মনে রাখতে হবে। আমরা যদি দেখি তাহলে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু সিন্ধু সভ্যতার উপরে কিন্তু মোটামুটি 5 থেকে 6টা কোশ্চেন কিন্তু আমরা পেয়েছি, এবং সেগুলো কিন্তু একটু ডিটেলিং কোশ্চেন। প্রত্যেকটা সিন্ধুর যে বা হরপ্পার যে প্রত্যেকটা শহরের কথা, শহরগুলো কিন্তু আমাদের স্পেসিফিক ভাবে, প্রত্যেকটা শহর কিন্তু আমাদের স্পেসিফিক ভাবে পড়তে হবে। কোন শহরে কি কি পাওয়া গিয়েছিল সেই জিনিসগুলো, সেই ইনফরমেশন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসা যাক সিন্ধু সভ্যতার পতনের কথা। তো পতন থেকে কিন্তু মোটামুটি আমরা 3-4টে কোশ্চেন পেয়েছি। সেই পতনের উপরে কিন্তু মনে রাখতে হবে সিন্ধু সভ্যতার পতন সম্পর্কে কোন কোন ঐতিহাসিক কি কি মতামত দিয়েছেন, এই পয়েন্টটুকু মনে রাখলেই কিন্তু হবে। আচ্ছা, বৈদিক সভ্যতা, বৈদিক সভ্যতাও কিন্তু আমাদের একটু ডিটেলে পড়তে হবে। বৈদিক সভ্যতায় আমরা আর্যদের কথা এবং তাদের আদি বাসস্থান, এছাড়াও তাদের সোশ্যাল লাইফ, তাদের ইকোনমিক্যাল লাইফ, তাদের ধর্মীয় জীবন কেমন ছিল, বা বৈদিক সাহিত্যের কথা, এগুলো কিন্তু আমাদের ডিটেলিংয়ে পড়তে হবে। বৈদিক সাহিত্য বা বৈদিক সভ্যতার থেকে কিন্তু যে অংশটা থেকে আমাদের বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে বৈদিক সাহিত্য, অর্থাৎ বেদ। বেদের এই বেদ, যে 4টে বেদ, এটার উপরে কিন্তু কোশ্চেন হয়ে থাকে। বেশিরভাগ কোশ্চেন কিন্তু আমরা ওখান থেকে দেখতে পাই। আচ্ছা, এরপরে আছে ষোড়শ মহাজন পদ। তো ষোড়শ মহাজন পদে আমরা কি পড়বো? ষোড়শ মহাজন পদেও কিন্তু আমরা ষোড়শ মহাজন পদের যে উৎসটা আমরা একটু দেখে নেব। প্রত্যেকটা মহাজনপদের রাজধানী এবং তাদের অবস্থান, এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, বৌদ্ধ ও জৈন ধর্ম, বৌদ্ধ ও জৈন ধর্মের ক্ষেত্রে বৌদ্ধ জৈন ধর্মের প্রতিষ্ঠা কে করছে, ঠিক আছে? প্রত্যেকটার ধর্মের যে একটা রীতি ছিল, সেই ট্রেডিশনটা আমাদের মনে রাখতে হবে। তীর্থঙ্করদের কথা আমাদের জানতে হবে। তো বৌদ্ধ ধর্ম থেকেও আর জৈন ধর্ম থেকেও যদি আমরা দেখি, সেখানেও কিন্তু মোটামুটি 4 থেকে 5টা কোশ্চেন কিন্তু আমরা পেয়ে থাকি। এরপরে আছে মৌর্য সাম্রাজ্যের উত্থান এবং পতন। তো মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রেও কিন্তু মৌর্য সাম্রাজ্যের যে সোর্স এভিডেন্স গুলো আমরা কোথা থেকে জানতে পাচ্ছি, সেই সোর্স এভিডেন্স আমাদের মনে রাখতে হবে। অশোকের ধর্ম বা অশোক যখন আমরা পড়বো, সেখানে কিন্তু অশোকের ধর্মের যে প্রত্যেকটা যে নীতি ছিল বা ধর্ম প্রচার থেকে শুরু করে যে গিরি শাসনগুলোর কথা, সেগুলো কিন্তু আমাদের একটু ডিটেলিং এ মনে রাখতে হবে। গুপ্ত গুপ্ত যুগের ক্ষেত্রে কিন্তু গুপ্ত যুগের যে সাহিত্য, স্থাপত্য, এগুলো কিন্তু আমাদের একটু ভালো করে নজর দিতে হবে। গুপ্ত সাহিত্য এবং তাছাড়াও যেটা প্রত্যেকটা গুপ্ত সাম্রাজ্যের প্রত্যেকটা রাজার নাম এবং তাদের রাজত্বকাল সম্পর্কে কিন্তু আমাদের ডিটেলিং এ মনে রাখতে হবে। বাংলার পাল বংশ, সেন বংশ, বাংলার পাল আর সেন কিন্তু আমাদের সেম সেম ভাবে কিন্তু প্রত্যেকটা রাজার নাম এবং তাদের রাজত্বকাল সম্পর্কে কিন্তু আমাদের একটু ডিটেলিং এ মনে রাখতে হবে। তো এটা গেল আমাদের হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া। এবার আছে দিল্লি সুলতানি। দিল্লি সুলতানির ক্ষেত্রে দিল্লি সুলতানির প্রতিষ্ঠা, অর্থাৎ কতগুলো রাজবংশ এখানে রাজত্ব করেছিল,
যেমন দাস, খলজি, তুগলক, লোধি, এই প্রত্যেকটা রাজবংশ এবং তাদের বংশানুক্রমিকভাবে যে রাজাদের কথা, সেটা আমাদের ডিটেলিং এ মনে রাখতে হবে। কারণ প্রত্যেকটা রাজার কথাই কিন্তু এখানে আমরা যদি কোশ্চেন, আমরা প্রিভিয়াস ইয়ার যদি আমরা দেখি, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা রাজবংশের রাজার রাজত্বকাল সম্পর্কে কিন্তু কিছু না কিছু প্রশ্ন কিন্তু আমরা পেয়ে থাকি। আচ্ছা, এবার সুলতানি সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো থেকেও কিন্তু সুলতানি সাম্রাজ্যের প্রশাসন ব্যবস্থা বা প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল, সেই দিকটা কিন্তু আমাদের একটু ভালোভাবে পড়তে হবে। সেই প্রশাসন থেকে কিন্তু প্রশ্ন দেয়। সুলতানির অধীনে বিজয়নগর। আচ্ছা, বিজয়নগর সাম্রাজ্যের কথা বলতে বিজয়নগরের যে চারটে সালুক, তুলুক আর বিরু, প্রত্যেকটা সাম্রাজ্য প্লাস প্রত্যেকটা বংশ, তার সাথে প্রত্যেকটা বংশানুক্রমিক রাজার নাম এবং ডিটেলিং আমাদের কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের ক্ষেত্রে মনে রাখতে হবে। এবং বিজয়নগর সাম্রাজ্যের ক্ষেত্রে আমরা আরো যেটা দেখব, ওখানের প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল, তাদের অর্থনৈতিক জীবন কেমন ছিল, সেটাও কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তারপরে আসছে দিল্লি সুলতানি। দিল্লি সুলতানির পতন। তো দিল্লি সুলতানির পতনে কিন্তু আমাদের বাবর এবং তার ভারত আক্রমণ এবং এই যে পানিপথের যুদ্ধ সম্পর্কে কিন্তু আমাদের একটা ডিটেলে কিন্তু আমাদের পড়তে হবে। এখানে পানিপথের যুদ্ধটা এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ বাবর এই যুদ্ধের সময় কি কি যুদ্ধ কৌশল ব্যবহার করেছিল, সেই পার্সপেক্টিভে কিন্তু আমাদেরকে পানিপথের যুদ্ধটা রেডি করতে হবে। আচ্ছা, মুঘল আফগান দ্বন্দ্বটাও ভালো করে মনে রাখতে হবে এবং মাঝখানে যে মুঘল সাম্রাজ্যের যে ব্রেক এবং সেইখানে যে শেরশাহ সুরি, তো শেরশাহ সুরির যে রাজত্বকাল এবং তার যে কন্ট্রিবিউশন ছিল, সেগুলোও কিন্তু আমাদের এখানে কিন্তু ডিটেলিং এ পড়তে হবে। এছাড়া আমাদের আরো যেটা দেখতে হবে যে আকবরের অধীনে যে মুঘল সাম্রাজ্য কিভাবে আরো বেশি ফ্লারিশড করেছিল, আকবরের ধর্মনীতি, এগুলো কিন্তু আমাদের আরো ভালো করে দেখতে হবে। এখান থেকে কিন্তু মোটামুটি যদি দেখা যায়, এখান থেকেও কিন্তু আমরা মোটামুটি 3 থেকে 4টে কোশ্চেন কিন্তু পেয়ে থাকি। তারপরে হচ্ছে 4 নম্বরে আমরা কি দেখছি না, জাহাঙ্গীর এবং শাহজাহানের শাসনকালের সংক্ষিপ্ত বিবরণ। তো জাহাঙ্গীর এবং শাহজাহানের রাজত্বকালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এরা, কারণ এখানে কিন্তু মানে সাহিত্য বা স্থাপত্য কার্য ক্ষেত্রে কিন্তু অনেক পরিবর্তন আমরা দেখতে পাই, সেই কারণে কিন্তু এই জাহাঙ্গীর এবং শাহজাহানের শাসনকালটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে আছে ঔরঙ্গজেবের সাম্রাজ্যবাদ নীতি বা সম্প্রসারণবাদ নীতি, মারাঠাদের সঙ্গে দ্বন্দ্ব। এই যে ঔরঙ্গজেবের এই যে দ্বন্দ্বটা মারাঠাদের সাথে, এটা কিন্তু আমাদের খুব ডিটেলিং এ দেখতে হবে। এছাড়াও শিবাজি এবং মুঘল সাম্রাজ্যের পতন তো অবশ্যই মুঘল সাম্রাজ্যের পতনের পিছনে কি কি কারণ ছিল, সেই প্রত্যেকটা কারণ কিন্তু আমাদের ডিটেলিং এ একটু দেখতে হবে। তারপরে হচ্ছে পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, বাংলায় কোম্পানি শাসনের প্রতিষ্ঠা, দেওয়ানি হস্তান্তর এবং বাংলায় ব্রিটিশ সম্প্রসারণের প্রভাব, মহীশূর এবং মহারাষ্ট্র, অধীনতামূলক মিত্রতা নীতি, সত্যবিলোপ নীতি, পাঞ্জাব দখল। তো এখানটায় কিন্তু আমরা দেখতেই পাচ্ছি ধীরে ধীরে কিন্তু আমরা মডার্ন ইন্ডিয়ায় প্রবেশ করছি। তো পলাশির যুদ্ধ, তার গুরুত্ব, পলাশির যুদ্ধের মূলত কারণগুলো একটু কিন্তু আমাদের ডিটেলিং এ দেখতে হবে। বক্সারের যুদ্ধের ক্ষেত্রেও তাই। বাংলায় কিভাবে কোম্পানি শাসন প্রতিষ্ঠা হচ্ছে, দেওয়ানি সম্পর্কে আমাদের একটু দেওয়ানির সময়কালটা মনে রাখতে হবে, কার কাছ থেকে দেওয়ানি লাভ করলো ইংরেজরা। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে ব্রিটিশ শাসনের প্রাথমিক প্রতিরোধ, সেক্ষেত্রে আছে ওয়াবি আন্দোলন, ফরাজি আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ, এইগুলো। তার সাথে হচ্ছে পাশ্চাত্য শিক্ষা এবং সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়, ইয়াং বেঙ্গল অর্থাৎ ডিরোজিও এবং বিদ্যাসাগর, এইগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়া ভারতীয় জাতীয়তাবাদের প্রাথমিক পর্যায়ে কংগ্রেসের যুগটা, কংগ্রেসের সভা সমিতি, কংগ্রেসের প্রতিষ্ঠা ও কংগ্রেসের প্রথম পর্বের প্রকৃতি, এই পার্টটা থেকেও কিন্তু অনেক কোশ্চেন পাই আমরা। বেসিক্যালি এই পার্টটার উপর কিন্তু অনেকটাই কোশ্চেন পাই। এই যে
বিদ্রোহগুলো, 1857 সালের বিদ্রোহ, যেটাকে মহাবিদ্রোহ বলা হয়, তো সেই বিদ্রোহের ওপরেও কিন্তু, বিদ্রোহের স্থান প্রথম কোথায় হয়েছিল, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার হচ্ছে ভারতীয় রাজনীতিতে চরমপন্থার উত্থান, বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলন, গান্ধী এবং ভারতীয় জাতীয়তাবাদ, অসহযোগ, আইন অমান্য, ভারত ছাড়ো আন্দোলন। এই প্রত্যেকটা টপিকও কিন্তু ইম্পর্টেন্ট, স্পেশালি ভারত ছাড়ো, আইন অমান্য এবং অসহযোগ আন্দোলন, সাথে বঙ্গভঙ্গ বিরোধীও। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে যে বঙ্গভঙ্গ বিরোধী, বঙ্গভঙ্গ কবে হচ্ছিল এবং কবে সেটাকে রদ করা হচ্ছে, সেই বিষয়ে প্রশ্ন দেয়। অসহযোগ, আইন অমান্য এবং ভারত ছাড়ো, কুইট ইন্ডিয়া মুভমেন্ট যেটা আর কি, সেটার থেকেও কিন্তু এদের নেতাদের নাম, নেতা কারা ছিলেন, সেগুলোর ওপর কিন্তু একটা প্রশ্ন আসে। আচ্ছা, এবার দেখবো আমরা ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের ক্ষেত্রে ফরাসি বিপ্লবের কারণগুলো একটু আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। সন্ত্রাসের রাজত্বে রোবস্পিয়ারকে যেমন বলা হয় সন্ত্রাসের নায়ক, তো সেই ক্ষেত্রে রোবস্পিয়ার সম্পর্কে আমাদের, তিনি যে দল গঠন করেছিলেন সেই দল সম্পর্কে আমাদের একটু ডিটেলে নলেজ রাখতে হবে। নেপোলিয়ান বোনাপার্টের উত্থান, নেপোলিয়ানের অভ্যন্তরীণ পুনর্গঠন কেমন ছিল, নেপোলিয়ান এবং ইউরোপ, ঠিক আছে, নেপোলিয়ানের সময়কালের বিভিন্ন যুদ্ধ, এইগুলো কিন্তু একটু ডিটেলিং এ দেখতে হবে। নেপোলিয়ানের সাম্রাজ্যের সম্প্রসারণ এবং পতন, নেপোলিয়ানের পতন কিভাবে হয়েছিল, সেগুলো একটু দেখতে হবে। আচ্ছা, ভিয়েনা কংগ্রেস, মেটার্নিক, ভিয়েনা কংগ্রেস কিন্তু আমাদের পুরোটাই ডিটেলিং এ দেখতে হবে। পুরোটাই ডিটেলিং এ আমাদের ভিয়েনা কংগ্রেস এবং মেটার্নিক ব্যবস্থা দুটোই দেখতে হবে। সাথে 1830 থেকে 48 সালে যে বিপ্লব, এই বিপ্লবগুলোর কারণগুলো কিন্তু আমাদের একটু ভালো করে দেখতে হবে। এছাড়াও জার্মানি এবং ইতালির একীকরণ, এটাও দেখতে হবে। তারপরে হচ্ছে ঔপনিবেশিকতা এবং আফ্রিকা দখলে কারাকারি, জার্মানির ওয়েল পলিটিক, ট্রিপল অ্যালায়েন্স এবং ট্রিপল আতাত, খুব ইম্পর্টেন্ট। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা এবং 1949 সালের শান্তি বন্দোবস্ত। তো এটা হচ্ছে আমাদের ক্লাস 9-10 ক্ষেত্রে যে সিলেবাস আছে, সেইটা কিন্তু এসএলএসটির ক্লাস 9-10 জন্য এই সিলেবাসটা। এবার আমরা দেখে নেব 11-12 কিন্তু বিশেষ কিছু পরিবর্তন নেই, কিছু কিছু জায়গায় পরিবর্তন আছে, সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন আমরা যদি দেখি 11-12 এনশিয়েন্ট পার্টটা বা প্রাচীন ভারতের ইতিহাস যে পার্টটা, সেখানে কিন্তু একই রকম আছে, 9-10 ক্ষেত্রেও যা 11-12 ক্ষেত্রেও তাই, বিশেষ কিন্তু পার্থক্য কিছু নেই। শুধু দিল্লি সুলতানি যখন আমরা দেখব, তখন কিন্তু এখানে দেখব যে খিলজি বিপ্লব এবং ধর্মতন্ত্রের যে সমস্যা, এটা কিন্তু আমাদের এক্সট্রা পড়তে হবে 11-12 ক্ষেত্রে। ওকে, এবার পরে যেটা আছে সুলতানির পতন, বাবর, এই পার্টটাও একই রকম 11-12, 9-10 ক্ষেত্রে। শুধু এখানে একটা জিনিস অ্যাডিশন হচ্ছে, সেটা হচ্ছে আকবরের অধীনে যে আঞ্চলিক সম্প্রসারণ এবং মনসবদারি যে ব্যবস্থা, সেটা কিন্তু আমাদের একটু ডিটেলিং এ, স্পেশালি মনসবদারিটা কিন্তু আমাদের ডিটেলিং এ পড়তে হবে। মনসবদারি ব্যবস্থা কিভাবে আকবর তৈরি করেছিলেন এবং তার যে রীতিনীতিগুলো, সেগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। আচ্ছা, এই ফোর্থ পার্ট যেটা আছে জাহাঙ্গীর আর শাহজাহান, এখানেও কিন্তু তেমন কিছু হেরফের নেই। শুধু এখানে যেটা আছে সেটা হচ্ছে যে এই যে মারাঠা সাম্রাজ্যের যে স্বরাজ্যের যে চরিত্র, সেটা কিন্তু আমাদের এক্সট্রা করে দেখতে হবে। আর যেটা মুঘল সাম্রাজ্যের পতনের পর, আমরা কিন্তু মুঘল সাম্রাজ্যের পতন অবধি পড়েছিলাম 9-10 সিলেবাসে, কিন্তু 11-12 ক্ষেত্রে কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের পর যে আঞ্চলিক শক্তির যে উত্থানগুলো ঘটেছিল, যেমন বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ, এই অংশটা কিন্তু 11-12 ক্ষেত্রে একটু এক্সট্রা অ্যাডিশন হিসেবে পড়তে হবে। সেক্ষেত্রে বাংলা, অযোধ্যা এবং হায়দ্রাবাদ, এই তিনটে শক্তির কথাই কিন্তু আমাদের ইন ডিটেলিং এ পড়তে হবে, ঠিক আছে, কারণ এই পার্টটা থেকে কিন্তু অনেক কোশ্চেন দেয়, 9 করে এখান থেকে 3-4টে কোশ্চেন পাওয়াই যায়। আচ্ছা, তারপরে হচ্ছে সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওই যে পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ একই রকম, কিন্তু এখানে শুধু
আলাদা কি আছে 11-12 ক্ষেত্রে? সম্পদের নিষ্কাশন এবং অবশিল্পায়ন, অর্থাৎ ড্রেন অফ ওয়েলথ। এটা কিন্তু আমাদের একটু ভালো করে দেখতে হবে 11-12 ক্ষেত্রে। এবং আধুনিক শিল্পের যে সীমিত বিকাশ সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। আর অবশিল্পায়ন আর ভূমি রাজস্ব বন্দোবস্ত কিন্তু এখানে একটা এক্সট্রা অ্যাডিশন হিসেবে আমাদের 11-12 সিলেবাসের ক্ষেত্রে পড়তে হবে। বাকি 9-10-এ কিন্তু ওই বক্সার যুদ্ধ, পলাশির যুদ্ধ, এইগুলো কিন্তু 11-12 ক্ষেত্রেও কিন্তু সেমই আছে এই জায়গাটায়। আচ্ছা আচ্ছা, ব্রিটিশ শাসনের প্রাথমিক প্রতিরোধ আমরা আগে 9-10-এর ক্ষেত্রে কি দেখেছিলাম? শুধু ওয়াহাবি আর ফরাজি। এক্ষেত্রে কিন্তু ওয়াবি ফরাজি ছাড়াও কিন্তু পাইক, চুয়ার, পলিগার বিদ্রোহ, এগুলোর ওপরে কিন্তু আমাদের, আর যেটা আলিগড়, আলিগড় আন্দোলনটা কিন্তু এক্সট্রা করে, আর পাইক, চুয়ার, পলিগার বিদ্রোহ এক্সট্রা করে কিন্তু 11-12 ক্ষেত্রে পড়তে হবে। আর এই যে 7 নম্বর পয়েন্টটা, এখানেও যদি আমরা ভালো করে দেখি একই রকম 9-10-এর মধ্যে, 9-10 আর 11-12-এর মধ্যে, শুধু আলাদা কোথায়? মুসলিম লীগ, মুসলিম লীগ আর হচ্ছে পাকিস্তানের যে দাবিটা, এই জায়গাটা একটু এক্সট্রা আমাদের কিন্তু অ্যাডিশন হিসেবে পড়তে হবে 11-12-এর ক্ষেত্রে। আর 8 নম্বর পয়েন্টটা কিন্তু আমরা যদি দেখি, ওটা কিন্তু 9-10 এবং 11-12 দুটোর ক্ষেত্রেই কিন্তু একই রকম, কোনো পরিবর্তন কিন্তু নেই। আচ্ছা, এই যে 9 নম্বর পয়েন্টটা, এটাও যদি ভালো করে দেখি, এটাও কিন্তু 11-12 এবং 9-10-এর ক্ষেত্রে কিন্তু একই, শুধু একটা জায়গায় একটা আলাদা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে 1830 থেকে 48 সালের যে বিপ্লব এবং বিপ্লবের ফলে যে নতুন রাজনৈতিক মতাদর্শ, এই জায়গাটা কিন্তু 11-12-এর ক্ষেত্রে একটু বেশি করে দেখতে হবে। এটা কিন্তু অ্যাডিশন হিসেবে পড়তে হবে, যেটা কিন্তু 9-10-এর ক্ষেত্রে নেই। আচ্ছা, এই 10 নম্বর পয়েন্টটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে 9-10-এর ক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট ওই প্রথম বিশ্বযুদ্ধ অব্দি দেখেছিলাম, কিন্তু 11-12-এর ক্ষেত্রে কিন্তু এখানে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, রাশিয়ান বিপ্লব, ওয়েমার প্রজাতন্ত্র, এই সবগুলোই কিন্তু আমাদের 11-12-এর ক্ষেত্রে দেখতে হবে। অর্থাৎ কি 11-12-এর ক্ষেত্রে কিন্তু এগুলো অ্যাডিশন হিসেবে পড়তে হবে। তো এই ছিল কিন্তু আমাদের সিলেবাস 11-12 এবং 9-10-এর ক্ষেত্রে। যদি ভালো করে দেখা যায় যে সেরকম কিছু পার্থক্য নেই, শুধু কিছু কিছু জায়গা এক্সট্রা একটু অ্যাডিশন হিসেবে আমাদের 11-12-এর ক্ষেত্রে পড়তে হবে। ওকে, বাকি মোটামুটি সমস্ত কিছুই এক আছে। ওকে, আজকে আমার ভিডিও এতটাই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। থ্যাংক ইউ।